বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ আলোচনা করব। তো আমি তোমাদের ইংলিশের প্রতিটা প্যাসেজ চেষ্টা করি একটু নতুন আঙ্গিকে তোমাদেরকে দেখানোর জন্য। তো প্রচলিত যে ইংলিশ প্যাসেজগুলো পড়া হয় যেইভাবে, আমি ঠিক তার বিপরীতে তোমাদের পড়ানোর চেষ্টা করি। তো ম্যাক্সিমাম টিচাররা একটা সেন্টেন্স পড়ে তারপরে একবারে বাংলা অর্থ করে দেয়। তো এর ফলে তোমাদের কি হয়, এই সেন্টেন্সে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের মিস হয়ে যায়, এবং এই জন্য তোমাদের ইংলিশে বেসিক অনেক উইক থাকে। তো আমি প্রতিটা প্যাসেজেই তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ, সেন্টেন্সের অর্থ আলাদা করে বলি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তাছাড়াও তোমাদের বেসিক যাতে খুবই স্ট্রং হয়। তো আমি আর কথা না বলে সরাসরি প্যাসেজ চলে যাব। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে এই প্যাসেজ থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন সেটা তুমি খুব ভালোভাবে পারবে। এবং ইংলিশ শিখতে হলে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে তোমাদের পড়তে হবে, তাহলেই তোমরা ইংলিশে ভালো করতে পারবা। ওকে, শুধু পাস করার জন্য না পড়ে ইংলিশ একটু বেসিক স্ট্রং করার জন্য, ইংলিশ একটু ভালো করার জন্য, তাহলে তোমাদের ফিউচারে কেরিয়ারেও এটা খুবই হেল্পফুল হবে। ওকে, জহিরান জহিরান ওয়াজকে বলা হয় বি ভার্ব, অ্যামিজার ওয়াজারকে বলে বি ভার্ব। তো অ্যামিজার ওয়াজার মানে কি, থাকা বা ছিল, হওয়া। ওকে, তাহলে জহিরান ওয়াজ, যেহেতু এটা ওয়াজ আছে পাস্টে আছে, তো জহিরান ছিল ওয়ান অফ দ্য মানে অন্যতম, মোস্ট ট্যালেন্টেড সবচেয়ে মেধাবী। ট্যালেন্টেড মানে প্রতিভাবান বা মেধাবী, যেটাই বলা হবে। ফিল্ম মেকার মানে কি, চলচ্চিত্রকার। ওকে, ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা আমরা পেলাম, এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড, এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তোমাদের ডিগ্রিতে সমস্যা হলে আমাদের প্লে লিস্ট থেকে এসএসসি সাবজেক্ট আছে বা এসএসসি ইংলিশ আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে বলছে যে জহিরান ছিল বাংলাদেশের অন্যতম সবচেয়ে মেধাবী চলচ্চিত্রকারদের একজন। ওকে, হি ওয়াজ, সে ছিল, তাহলে হি মানে সে, আর ওয়াজ মানে কি ছিল, তাহলে সে ছিল। আচ্ছা, তো এখানে ওয়াজ বর্ন একসাথে আমরা উচ্চারণ করব, সে ছিল না বলে হি ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা। তাহলে সে জন্মগ্রহণ করেছিল অন 19 আগস্ট, 19 আগস্ট 1935, 1935 সালে। ইন দ্য ভিলেজ মানে গ্রামে, কোনো কিছুর মধ্যে বোঝাতে বোঝায় প্রিপোজিশন হিসেবে, তাহলে ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী, তাহলে কোন গ্রামে, মজুপুর গ্রামে, ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলায়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম সে 19 আগস্ট 1935 সালে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে আমি তোমাদের যেভাবে বলছি ঠিক এইভাবে তোমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমাদের ইংলিশ ভালো করা সম্ভব। ওকে, তারপর দেখো, হি ওয়াজ, সে ছিল, সে ছিল অ্যান, একজন অ্যাক্টিভ ওয়ার্কার। হ্যাঁ, অ্যাক্টিভ মানে সক্রিয়, আর ওয়ার্কার মানে কর্মী, তাহলে সে ছিল একজন বা তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। অফ বা কিসের, অফ মানে অফ দ্য ল্যাঙ্গুয়েজ মানে ভাষার, মুভমেন্ট মানে আন্দোলন। তাহলে তিনি ছিলেন বা সে ছিলেন একজন সক্রিয় কর্মী ভাষা আন্দোলনের, বা ভাষা আন্দোলনে তিনি ছিল একজন সক্রিয় কর্মী। ওকে, আচ্ছা, এরপর দেখো, হি ওয়াজ, সে ছিল ওয়ান মানে একজন, অফ দ্য 10 স্টুডেন্ট, 10 জন ছাত্রের একজন ছিল। হ্যাঁ, টু গো আউট বের করতে, ইন এ প্রসেশন অর্থ হচ্ছে মিছিল, অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি 1952, 1952 সালে। ওকে, ডিসপাইট সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, এটা সিম্পল সেন্টেন্সে বসে। যদি কমপ্লেক্সে থাকে সেখানে হয় সিম্পলে ইনস্পাইট অফ। তোমাদের যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা হয়, তাও আমার ভিডিওগুলো দেখে আসবা, তাহলে সেকেন্ড পেপারে তোমরা খুব ভালোভাবেই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো পারবে। ওকে, তাহলে ডিসপাইট সত্ত্বেও, এ ব্যান একটা নিষিদ্ধ সত্ত্বেও, অন সাস অ্যাক্টিভিটিস, এইরূপ, সাস মানে এইরূপ, অ্যাক্টিভিটিস কার্যক্রমকে, ইম্পোস্ট মানে আরোপ করা হয়। হ্যাঁ, ইম্পোস্ট আরোপিত, বাই দ্য অথরিটিস কর্তৃপক্ষের দ্বারা। আচ্ছা, তাহলে অনেক বড় সেন্টেন্স। তো আমরা আবার একটু দেখি, দেখো, বলছি হি ওয়াজ, সে ছিলেন বা তিনি ছিলেন, ওয়ান মানে এক, অফ দ্য 10 স্টুডেন্ট 10 জন ছাত্রের একজন ছিল। ওকে, কি করেছিল, টু গো আউট ইন এ প্রসেশন, একটা মিছিল বের করেছিল। কবে বের করেছিল,
অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালে 21শে ফেব্রুয়ারি সে যে মিছিল বের করছিল, এই মিছিল বের করার উপর আবার কি ছিল, নিষেধাজ্ঞা ছিল যে কেউ মিছিল বের করতে পারবে না, সেটাই বলছে। ডিসপাইট সত্ত্বেও ব্যান একটা নিষিদ্ধ, হ্যাঁ, অন সাচ অ্যাক্টিভিটিস, এইরূপ কার্যক্রমের ইম্পোস্ট, যেটা আবার আরোপ করা হয়েছিল, হ্যাঁ, বা যেটা বলা হয়েছিল কার দ্বারা, বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষের দ্বারা। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সে কি দাঁড়ালো বলো, অর্থ যদি করি আমরা, যে সে ছিল 10 জন ছাত্রের একজন যে কিনা 21শে ফেব্রুয়ারি 1952 সালে একটা মিছিল বেরো করেছিল, যদিও এইরূপ কার্যক্রমের উপরে কর্তৃপক্ষের দ্বারা নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। ওকে, তাহলে দেখো আমরা কত সহজভাবে ইংলিশ পড়তে পারি এবং কিভাবে আমাদের ইংলিশগুলো আরও বেসিক স্ট্রং, বা ইংলিশে আমরা কীভাবে আরও বেশি ভালো করতে পারি, সেটাই কিন্তু আমি তোমাদের প্রতিটা প্যাসেজে দেখেছি। আমি তোমাদের কাছে খুব রিকোয়েস্ট করব, ইংলিশ তোমরা পুরো সেন্টেন্স করে নোটে যেভাবে থাকে তোমাদের গাইডে, তারপরে অর্থ করা, এইভাবে করলে কিন্তু ইংলিশ শিখতে পারবো না। তো তোমাদের অবশ্যই প্রতিটা ওয়ার্ডের অর্থ করে করে করতে হবে। আমি তোমাদেরকে বারবার এই কথা বলছি, প্রতিটা ওয়ার্ডের অর্থ জেনেই তোমাকে ইংলিশ শিখতে হবে। আচ্ছা, এরপর দেখো, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট এর অর্থ হচ্ছে এর ফলে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে, একসাথে বলতে হবে এটা যদি ফ্রেজ, অ্যাজ এ রেজাল্ট এর ফলে, হি, সে অ্যান্ড মেনি আদার্স এবং অনেক অন্যরা, হ্যাঁ, মেনি আদার্স মানে অন্যরা, এখানে ওয়ার অ্যারেস্টেড, ওয়ার অ্যারেস্টেড। তো দেখো ওয়ার হচ্ছে বি ভার্ব, আর এরপরে ভার্বের 3 নম্বর রূপ অ্যারেস্টেড। যখন কোনো বি ভার্ব থাকবে এবং তারপরে ভার্ব 3 থাকবে, তখন সেটাকে প্যাসিভ ফর্ম হবে, হ্যাঁ, এটা প্যাসিভ করা হয়েছে, তার মানে তারা নিজেরা কাজ করেনি, তাদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, বা অন্যরা তাদের দিয়ে কাজ করে নিয়েছে, এরকম ক্ষেত্রে আমার প্যাসিভ হবে। যেমন মনে করো যে আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না, তখন যখন আমরা প্যাসিভ করি কি হয়, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইট। তো ঠিক এরকমই, তারা নিজেরা অ্যারেস্ট হয়নি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে। তাহলে যেহেতু এই যে মিছিল বের করা যাবে না সরকার বলেছে, তাই না, তারপরেও তারা মিছিল বের করেছে, এর কারণে কি করছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, ঠিক আছে। এই জন্য বলছে অ্যাজ এ রেজাল্ট এর ফলে, হি, সে অ্যান্ড মেনি আদার্স, অন্যরা, হ্যাঁ, অনেকে অন্যরা, ওয়ার অ্যারেস্টেড, কি করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে অর্থটা দেখো, যদি বলে সে অ্যারেস্টেড মানে সে গ্রেপ্তার করেছে, বাট ওয়ার অ্যারেস্টেড মানে কি, গ্রেপ্তার হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল, টু প্রিজন, প্রিজন মানে জেলখানায়। তো তাদেরকে কি করা হলো, তাকে এবং অন্যদেরকে আরও অনেককে কি করা হলো, অ্যারেস্ট করা হলো এবং কারাগারে নিয়ে যাওয়া হলো। ওকে, রাহান ওয়াজ, রাহান ওয়াজ অলসো, রাহান ছিল আরও, অলসো মানে আরও, হ্যাঁ, প্রেজেন্ট উপস্থিত, অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং, হিস্টোরিক্যাল মানে কি, ঐতিহাসিক, মিটিং মানে সভা, অফ আমতলা, আমতলা যে ঐতিহাসিক সভা ছিল, সেই সভাতেও সে উপস্থিত ছিল। সেটা কবে ছিল, অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি 1952, 1952 সালে। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপর দেখো, হি অলসো টুক, সে আরও, টুক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট অংশগ্রহণ করা, আর টুক পার্ট এটা অতীতের ঘটনা, অংশগ্রহণ করেছিল, যেহেতু এটা আমরা অতীতের ঘটনা পড়ছি, সবই ম্যাক্সিমাম তোমার অতীতের ভাষায় অর্থ করতে হবে। তো অতীতের ভাষায় কীভাবে অর্থ করতে হয়, ল এলাম বা ততে তাম। যেমন মনে করো ইট মানে খাওয়া, আর এট মানে কি, খেয়েছিল, ঠিক আছে, এরকম। টেক মানে নেওয়া, টুক মানে কি, নিয়েছিল, তার লাস্টে দেখো ল আসছে, তাই ল নিলাম বা ততে তাম হবে অর্থ। ওকে, তাহলে হি অলসো টুক পার্ট, আরও অংশগ্রহণ করেছিল, ইন দ্য ম্যাস মুভমেন্ট, ম্যাস, ম্যাস মানে বিশাল, মুভমেন্ট মানে আন্দোলন বা গণ আন্দোলনে, ইন 1969, 1969 সালে, মানে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও সে অংশগ্রহণ করেছিল। ওকে, ইন 1971, 1971 সালে, হি জয়েন্ট, সে যোগদান করেছিল। তো দেখো এখানে যদি বলতো হি জয়েন্টস, সে যোগদান করে, বাট জয়েন্ট ই আছে, তাই না। তো যখনই অতীত হবে তখন হবে কি, সে যোগদান করেছিল, দেখছো ল আসছে, হ্যাঁ। তাহলে হি জয়েন্ট, সে যোগদান করেছিল, দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে। তাহলে আমরা প্রথম প্যারায় যে বিষয়গুলো জানলাম সেগুলো আবার একটু তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। জহির রায়হান ছিল একজন বাংলাদেশের খুবই প্রতিভাবান বা মেধাবী একটা চলচ্চিত্রকার, এবং সে হচ্ছে 1935 সালে ফেনী ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করে, এবং সে ছিল ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী, যে কিনা হচ্ছে 10 জন স্টুডেন্টের মধ্যে একজন ছিল, ওই সময় মিছিল বের করছিল, তাই না। এবং এর কারণে তাকে কী করা হয়, তাকে হচ্ছে অ্যারেস্ট করে জেলে নেওয়া হয়, এবং সে যে হিস্টোরিক্যাল যে মিটিং হয় আমতলা, সেখানেও তিনি উপস্থিত ছিলেন, হ্যাঁ। এবং তিনি হচ্ছে
গণ আন্দোলনেও হচ্ছে 1969 সালে অংশগ্রহণ করেন। তাছাড়াও তিনি স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেন। ওকে, তাহলে প্রথম পের আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমি চলে যাই। দেখো, অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবনে, হ্যাঁ, অল থ্রু হিজ লাইফ একসাথে হবে তার সারা জীবনে, হ্যাঁ। জহিরান ড্রিমড, জহিরান স্বপ্ন দেখেছিল, দেখো ড্রিম মানে স্বপ্ন দেখা, ড্রিমড স্বপ্ন দেখেছিল, যেহেতু পাস্টের ঘটনা। অফ এ, অফ মানে র, হ্যাঁ, অফের অর্থ হবে র, এ ডেমোক্রেটিক সোসাইটি, একটা ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক সোসাইটি, সমাজ, একটা গণতান্ত্রিক সমাজের, যেহেতু অফ আছে র, হ্যাঁ, তাহলে একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল। তাহলে কি বলছে, অল থ্রু হিজ লাইফ জহিরান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, তার সারা জীবনে জহির রায়হান একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল। আচ্ছা, এখন দেখো গণতান্ত্রিক সমাজটা কি বা গণতান্ত্রিক সমাজ কাকে বলে, হ্যাঁ। হোয়াট ইজ এ ডেমোক্রেটিক সোসাইটি? এই সোসাইটি একটা সমাজ দ্যাট উড ইনশিওর, যেটা নিশ্চিত করবে, ইনশিওর মানে নিশ্চিত করা, আর উড ইনশিওর নিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম মানে স্বাধীনতা, অফ স্পিচ কথা বলার স্বাধীনতা, তাই না? তাহলে ডেমোক্রেটিক সোসাইটি বলতে আমরা কি বুঝি? ওই সমাজকে বুঝি যে সমাজে কথা বলার স্বাধীনতা থাকবে, মানে সবাই সবার মতামত দিতে পারবে, হ্যাঁ। আচ্ছা, হি হ্যাড, তার ছিল মেনি ড্রিমস, অনেক স্বপ্ন, অ্যাবাউট আর ফিল্ম ইন্ডাস্ট্রি, টু আমাদের ফিল্ম, হ্যাঁ, চলচ্চিত্র যে শিল্প, সেখানে চলচ্চিত্র শিল্পর প্রতিও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড, সে তৈরি করেছিল এ লিজেন্ডারি ফিল্ম, লিজেন্ডারি মানে কিংবদন্তি ফিল্ম, চলচ্চিত্র, জীবন থেকে নেওয়া, যে ছবিটা আবার কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? বেস্ট অন, বেস্ট অন মানে কোনো কিছুর উপর ভিত্তি করে গড়ে ওঠা, বেস্ট অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের উপর, 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে যেই মুভিটা আবার গড়ে উঠেছিল। ওকে, তাহলে সে যে কিংবদন্তি একটা ছবি সে তৈরি করেছিল, যেটা ছিল জীবন থেকে নেয়া, যেটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? ভাষা আন্দোলনের উপর। ওকে, এরপর দেখো, ইট ওয়াজ, এটা ছিল মানে এই ছবিটা ছিল এ প্রোটেস্ট, প্রোটেস্ট মানে প্রতিবাদ, এগেনস্ট মানে বিরুদ্ধে, তাহলে এটা ছিল একটা প্রতিবাদ, বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট। আচ্ছা, অটোক্রেটিক মানে তোমার স্বৈরতান্ত্রিক, গভর্নমেন্ট মানে সরকার। আচ্ছা, স্বৈরতান্ত্রিক বলতে যারা হচ্ছে জনগণের, যেই সরকার জনগণের কোনো মতামত নেয় না, জনগণকে কোনো ভ্যালু দেয় না, নিজের ইচ্ছা মতো কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে অটোক্রেটিক গভর্নমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে ইট ওয়াজ এ প্রোটেস্ট, এই ছবিটা ছিল মূলত একটা কি প্রতিবাদ, এগেনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। এই স্বৈরতান্ত্রিক সরকার কখন কাজ করতো? দেন রুলিং আওয়ার কান্ট্রি, তখন আমাদের দেশে শাসন করতো, বা তৎকালীন আমাদের দেশে যে শাসন করছিল, যে শাসক, হ্যাঁ, বা যে সরকার, তার বিরুদ্ধে আসলে মূলত এইটা ছিল একটা প্রতিবাদ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দি ফ্যামিলি পোর্ট্রেট, পরিবারটি, পোর্ট্রেট মানে কোনো কিছু অঙ্কিত করা, পোর্ট্রেট মানে কোনো কিছু উপস্থাপন করা, পোর্ট্রেট মানে বর্ণিত, তার মানে ওই ছবিতে যে পরিবার দেখা গেছিলো এরকম, ইন দ্যাট ফিল্ম, ওই ছবিতে, সিম্বল, সিম্বলিক্যালি মানে প্রতিকায়িত করা, রিপ্রেজেন্টেড তুলে ধরেছিল ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে। ওকে, তার মানে যেই পরিবারটা ছিল, যেই পরিবারটা এই ছবিতে ছিল, সেই পরিবারটা হচ্ছে কি ইয়ে করছে, পূর্ব পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে বা তুলে ধরছে। আচ্ছা, এটা আমরা একটু ভালোভাবে বলতে পারি এইভাবে, যে এই ছবিতে উপস্থাপিত উপস্থাপিত পরিবারটি পূর্ব পাকিস্তানকে প্রতিকায়িত করেছিল। ওকে, আচ্ছা, আমার ঠান্ডা লাগছে, একটু সমস্যা হচ্ছে, সরি। আচ্ছা, এরপর দেখো, দি ফ্যামিলি ওয়াজ রুলড, এই পরিবারেরকে শাসন করা হচ্ছিল, হ্যাঁ, ওয়াজ রুল, দেখো প্যাসিভ করা আছে, তারা শাসন করছে না, তাদেরকে শাসন করা হচ্ছিল, বাই দ্বারা অ্যান অটোকেট, একটা স্বৈরাচারী দ্বারা, স্বৈরতান্ত্রিক দ্বারা। ওকে, তো প্যাসিভে আছে দেখো, এই যে স্বৈরতান্ত্রিক, হু হ্যাড টু গো, হ্যাড টু মানে বাধ্যতামূলক কোনো কাজ, হু হ্যাড টু গো, যাকে যেতেই হতো, টু প্রিজন কারাগারে, ফর হার কনস্পিরেসি, কনস্পিরেসি মানে ষড়যন্ত্রের কারণে, হ্যাঁ। তা বলছে যেই শাসকটা হচ্ছে এই পরিবারের উপর শাসন করছিল, তাকে অবশ্যই কারাগারে যেতে হতো তার ষড়যন্ত্রের জন্য। ওকে, তাহলে এইখানে কাহিনী বলছে ওই যে ছবি থেকে, কোন ছবি? এই জীবন থেকে নেয়া ছবিটার কথা এখানে বলছে। ওকে, এরপরে চলে আসো, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, ডিউরিং মানে চলমান কোনো সময়, তাহলে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়, ইন 1971, 1971 সালে, দিস ফিল্ম ওয়াজ শোন, এই চলচ্চিত্রকে দেখানো হয়েছিল। দেখো এখানেও কিন্তু পাস্টে এই প্যাসিভে আছে, ওয়াজ শোন, হ্যাঁ, ফিল্ম নিজে নিজে দেখাচ্ছে না, ফিল্মকে কেউ দেখাচ্ছে। ওকে, দ্য ফিল্ম ওয়াজ শোন, ফিল্মকে দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, তার মানে ওই সময় এই মুভিটা বাংলাদেশের বাইরেও কি প্রচার করা হয়েছিল। ওকে, এরপর দেখো,
সেলিব্রেটেড মানে বিখ্যাত, হ্যাঁ, ফিল্ম মেকার চলচ্চিত্রকার লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক। অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসা করা, ঠিক আছে? দেখো তুমি খুব ভালো রেজাল্ট করলে, তোমার আব্বু বললো এই তো ঠিক আছে, আমার ছেলে একটা বড় হয়ে কিছু একটা হবে, অস্থির রেজাল্ট করছে, এই টাইপের। আচ্ছা, অ্যাপ্রিসিয়েটেড প্রশংসা করা দ্য ফিল্ম, এই চলচ্চিত্রকে প্রশংসা করেছিল। ওকে, রায়ান গেভ মানে দিয়েছিল। আচ্ছা দেখো, গিভ মানে দেওয়ার, গিভ মানে দিয়েছিল। রায়ান গেভ দিয়েছিল অল দ্য মানি, সব টাকা, দ্য ফিল্ম মেড, এই চলচ্চিত্র তৈরিতে, টু দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধার টেস্ট, সেই টেস্ট সে টাকা দিয়েছিল। দ্যাট মিনস এই ফিল্ম থেকে যেই টাকাগুলো তৈরি হয়েছিল, দ্যাট মিনস এই ফিল্ম দেখার সময় তো মানুষ টিকিট কেটে হচ্ছে তোমার ফিল্ম দেখছে, তাই না? তো টিকিট কাটার ফলে এই ফিল্মের যে প্রযোজক মানে জহির রায়হান, হ্যাঁ, সে তো টাকা পেয়েছে, তাই না? সেই টাকাটা সে যে মানে যে লাভটা হয়েছিল, সেই লাভটা কি করলো, ফ্রিডম ফাইটার্স টেস্টে সে দান করে দিল। ওকে, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা দেখো, বলছে বিসাইডস পাশাপাশি বা তাছাড়াও, হিজ গ্রেট ডকুমেন্টারি, তার বিশাল যে ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি, আমরা ডকুমেন্টারি বলবো, অন পাকিস্তানি অটোকেট, পাকিস্তানি স্বৈরশাসকের উপরে, স্টপ জেনোসাইড হেল্প, সাহায্য করেছিল। স্টপ জেনোসাইড এটার অর্থ না করি আমরা, স্টপ জেনোসাইডই বলি নাউন হিসেবে। হেল্প সাহায্য করেছিল, ক্রিয়েট মানে সৃষ্টি করতে, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বিশ্বের অনুভূতি, সেন্টিমেন্ট মানে অনুভূতি, হ্যাঁ, ফেভার মানে অনুকূল, অফ আর লিবারেশন, আর আমাদের স্বাধীনতা যুদ্ধের অনুকূলে। আচ্ছা, তার মানে এইখানে যে বলছে স্টাফ জেনোসাইড যেটা সে ডকুমেন্টারি তৈরি করছিল, এটা দেখে বাইরের লোকজন বা দেশের বাইরে বা বিদেশের লোকজন যেটা মনে করলো যে বাংলাদেশের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের যে সেন্টিমেন্ট কাজ করলো বাংলাদেশের পক্ষে। ওকে, সেটাই এখানে বোঝাচ্ছে। তখন এটা বাংলাদেশের জন্য ভালো ছিল, হ্যাঁ। আচ্ছা, তো আমরা মনে হয় সব শেষ প্রায় চলে আসছি। আশা করি তোমরা প্রথম দুই প্যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি গল্প আকারে তোমাদেরকে বলার চেষ্টা করছি। ওকে, লাস্ট প্রায় চলে আসি। অন 30 ডিসেম্বর 1971, 30 ডিসেম্বর 1971 সালে, সামন মানে যে কেউ, ইনফর্মড তথ্য দিয়েছিল রায়হানকে অ্যাবাউট সম্পর্কে বা সম্বন্ধে, অ্যান অ্যাড্রেস একটা ঠিকানা সম্বন্ধে, যে কেউ রায়হানকে তথ্য দিয়েছিল। সামহার কোথাও, অ্যাট মিরপুরে কোথাও, হোয়ার হি মাইট যেখানে সে, সে সম্ভবত খুঁজে পাবে হিজ ব্রাদার তার ভাইকে। ওকে, তাহলে কেউ একজন বলছিল যে মিরপুরে কোথাও তুমি হচ্ছে তোমার ভাইকে খুঁজে পেতে পারো, হ্যাঁ। আচ্ছা, তার ভাইটা আবার কে ছিল? দ্য ফেমাস রাইটার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গান মিসিং, যে মিসিং হয়ে গিয়েছিল, মিসিং হয়ে গিয়েছিল, ফ্রম 14 ডিসেম্বর 1971, 1971 সালে 14 ডিসেম্বর যে মিসিং হয়ে গেছিলো। কালচারকে বন্দি করা হয়েছিল। দেখো, ওয়াজ ক্যাপচার্ড, সে কালচার নিজে নিজে বন্দি হয়নি। যদি বলো কালচার ক্যাপচার, তাহলে কালচার বন্দি করেছিল, বাট কালচার ওয়াজ ক্যাপচার মানে কি, কালচারকে বন্দি করা হয়েছিল। ওকে, অ্যান্ড হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মিদের দ্বারা, অ্যান্ড দ্য লোকাল কোলাবরেটর্স মানে রাজাকার, হ্যাঁ, মানে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে বাংলাদেশের লোক হয়েও, তাদেরকে আমরা বলি কোঅপারেটর্স, রাজাকার, তাই না? আমরা অনেকে রাজাকার বলি, বাট আসলে রাজাকারটা বুঝি না। যুদ্ধের সময় বাংলাদেশের লোকেও যারা বাংলাদেশের পক্ষে কাজ না করে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদেরকে আমরা রাজাকার বলি। ওকে, ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, এই যুদ্ধের শেষের দিনগুলোতে যে কালচারকে পাকিস্তানি আর্মিরা কী করে, তুলে নিয়ে যায় এবং হত্যা করে। এখানে কিন্তু প্যাসিভ পেয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, অ্যাকর্ডিংলি অনুসারে, রায়ান বাসা ত্যাগ করেছিল, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনতে, বাট হি নেভার রিটার্ন, কিন্তু সে কখনোই কি ফিরিনি। আচ্ছা, জহিরানের স্বপ্ন ওয়াজ ফুলফিল্ড, পরিপূর্ণ হয়েছিল। আচ্ছা, সে বাড়ি ফিরিনি, তার মানে ধরা হয় যে ওই দিনই সে হচ্ছে হয়তো বা সেও মারা যায়, হ্যাঁ, বা তাকেও ওই রাজাকাররা হচ্ছে পাকিস্তানি আর্মিদের দ্বারা হত্যা করে, ঠিক আছে। আচ্ছা, জহিরানের স্বপ্ন ওয়াজ ফুলফিল্ড সম্পূর্ণ হয়েছিল। সে পারতো বা তিনি পারতেন, দেখতে দ্য ইমার্জেন্স মানে আবির্ভাব বা উদয়, ঠিক আছে, অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশের। যদিও হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, যদিও সে তার ভাইকে ফিরে পেয়েছিল না বা ফিরে আনতে পেরেছিল না। অ্যান্ড ইট ইজ দুঃখের বিষয় যে
দিস ড্রিমার কুড নট লিভ, এই স্বপ্নদ্রষ্টাটা বাঁচতে পেরেছিল না টু সি হিজ ড্রিম কাম টু, তার স্বপ্নটা সত্য দেখতে। আচ্ছা, তার মানে এখানে বলছে এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন সত্য হতে দেখে যেতে পারেনি। তো এই ছিল মূলত প্যাসেজ। আমি প্রতিটা ওয়ার্ডের অর্থ, সেন্টেন্সের অর্থ আলাদাভাবে বলার চেষ্টা করছি, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এবং তোমরা যদি এইভাবে 20টা প্যাসেজ অ্যানালাইসিস করে পড়তে পারো, অবশ্যই অবশ্যই তোমরা ইংলিশে ভালো করবে। এবং এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার তোমাদের কোথায় সমস্যা তোমরা সরাসরি আমাকে বলতে পারো। জাস্ট ফেসবুকে সার্চ করে বৈশাখ অনলাইন স্কুল যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হয়ে তোমাদের মতামত, পরামর্শ বা যে কোনো সমস্যার কথা জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো প্যাসেজ নিয়ে। সেই বন্ধুর সাথে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বৈশাখ অনলাইন সাথেই থেকো। স্টে হোম, স্টে সেফ।